শুরু হলো সব খবর। যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ছোয়া খন্দকার। ফেব্রুয়ারিতেই হবে জাতীয় নির্বাচন, আর নির্বাচনের দিনই করতে হবে গণভোট, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, নানা দাবিতে নির্বাচন বানচালের চেষ্টা করছে জামায়াত। তারা চায় ৭১কে অস্বীকার করে ২৪কে প্রতিষ্ঠিত করার। জনগণকে বিভ্রান্ত করে বোকা বানিয়ে যে সংস্কার, তা মানে না বিএনপি। জানান, প্রস্তাবিত জুলাই সনদের মাধ্যমে জাতিকে বিভক্ত করা হয়েছে। ৭ নভেম্বর ঘিরে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভা। এতে অংশ নেন বিভিন্ন স্থান থেকে আসা মুক্তিযোদ্ধারা। উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব সহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। আলোচনায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমান সংকট তৈরি করেছে অন্তর্বর্তী সরকার। নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই। তিনি বলেন, পরিকল্পিতভাবে কিছু গোষ্ঠী ৭১কে ভুলিয়ে দিতে চায়, অস্বীকার করতে চায়। অত্যন্ত পরিকল্পিতভাবে কিছু কিছু শক্তি, কিছু মানুষ এখানে বিভক্তি আনতে চায়। ১৯৭১ সালকে যারা ভুলিয়ে দিতে চায়, তাদের লক্ষ্য একটাই, তারা ১৯৭১কে অস্বীকার করতে চায়। এবং আমরা যে বাংলাদেশে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হয়েছি, লড়াই করে যুদ্ধের মধ্য দিয়ে, আমাদের নেতা শেখ জিয়া রহমানের ঘোষণার মধ্য দিয়ে, সেটাকে তারা অস্বীকার করতে চায়। বিএনপি নির্বাচন বাধাগ্রস্ত করছে না। এখন পর্যন্ত নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা তৈরি হলে তার দায় জামাতের। তারা বিভিন্নভাবে আপনার এই সরকারকে তারা বাধ্য করতে চায় যে তাদের কথাটাই শুনতে হবে। আমাদের কথা খুব পরিষ্কার, আমরা যেটা সই করেছি সেটা অবশ্যই আমরা সেটার দায় দায়িত্ব গ্রহণ করব, কিন্তু যেটা আমরা সই করিনি সেটা দায় দায়িত্ব আমরা গ্রহণ করব না। আমরা চাই যে এই বিষয়গুলো একটু আলোচনার মাধ্যমে সমাধান করা হোক। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা ও বিএনপি নেতারা অভিযোগ করেন, ৭১ নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। কেউ কেউ ৭১-এ বিতর্কিত ভূমিকার জন্য জামাতের কার্যক্রম নিষিদ্ধেরও দাবি জানান। জুলাই সনদ দেশের জনগণের প্রয়োজন নাই। জুলাই সনদ হয়তো কিছু কিছু ব্যক্তি যারা এখানে উপদেষ্টা হয়েছেন, যারা ভবিষ্যতে বাংলাদেশে বসবাস করতে গেলে অনেক প্রশ্নের সম্মুখীন হবেন, তাদের জন্য হয়তো এই জুলাই সনদের প্রয়োজন আছে। গণহত্যা, নির্মম নির্যাতন, নিপীড়ন, ভোটাধিকার হরণ, এই জন্য যদি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হতে পারে, তাহলে ৭১-এর গণহত্যা, ধর্ষণ, নারকীয় হত্যাযজ্ঞের কারণে জামাত ইসলামকে নিষিদ্ধ করতে হবে। সব ষড়যন্ত্র রুখে দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে বলে আশা করেন বিএনপি নেতারা। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। ঐক্যমত্য কমিশন তাদের মতামত জনগণ ও রাজনীতিবিদদের উপর চাপাতে চাচ্ছে। মতামতের জন্য কমিশন গঠন করা হয়নি, এই কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে রাজশাহী জেলা পরিষদ অডিটোরিয়ামে বিভাগীয় ব্যবসায়ী সম্মেলনে তিনি এই কথা বলেন। আমির খসরু বলেন, ঐক্যমত্য কমিশন তাদের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার মাধ্যমে নির্বাচন পেছাতে চাচ্ছে। তিনি জানান, বিএনপি ক্ষমতায় গেলে 18 মাসে 1 কোটি চাকরির ব্যবস্থা করবে। মেগা প্রজেক্টের পরিবর্তে জনগণের অংশগ্রহণের মাধ্যমে নিশ্চিত করা হবে উন্নয়ন। আমির খসরুর দাবি, আগে যারা রাজনৈতিক পৃষ্ঠপোষকতা পেয়েছে তারাই ব্যবসা করেছে, তবে লুটপাট করেছে বেশি। কমিশনের তো মতামতের জন্য তাদেরকে সেখানে রাখা হয়নি, তাদেরকে রাখা হচ্ছে জাতীয় ঐক্যমত করার জন্য। এখন তাদেরও আবার একটা মতামত আছে, আবার ওইটা আপনাকে মানতে হবে। আমার অনুরোধ, ঐক্যমত কমিশনের যারা আছেন, যারা আপনাদের কথা, আপনাদের দাবি রাজনীতিবিদদের উপর চাপাতে চান, জনগণের উপর চাপাতে চান, তাদের প্রতি আমার অনুরোধ, আপনারা যে কাজ করতে আগে ওই জায়গায় ফিরে যান। নির্বাচনের স্বার্থে ইসলাম নিয়ে বিভক্তি সৃষ্টি করতে চায় একটি দল, এমন দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, তারা ইসলামের ক্ষতি করতে চায়। নারায়ণগঞ্জে এক ইসলামী মহাসম্মেলনে রাজনীতির নামে কেউ যেন ইসলামকে ব্যবহার করতে না পারে, সে বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান তিনি। সম্মেলনে ওলামা মাশায়েখদের অভিযোগ, শাহাবাদের কর্মপন্থার বিরোধিতা করে একটি ইসলামী রাজনৈতিক গোষ্ঠী। বিশ্বখ্যাত কারি আহমেদ বিন ইউসুফ আল আজহারির কোরআন তেলাওয়াতে মুগ্ধতা ছড়ায় নারায়ণগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে।
আজমতে সাহাবা মহাসম্মেলনে যোগ দেন সাধারণ মানুষ আর ধর্মীয় শিক্ষার্থীরা। হেফাজতে ইসলাম, জমিয়তে উলামায়ে ইসলামের শীর্ষ নেতৃবৃন্দ সহ আলেম ওলামারা বক্তব্য দেন এই সম্মেলনে। তারা বলেন যে ইসলামী রাজনীতিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবাদের মর্যাদা নিরাপদ নয়, সেটা ইসলামী রাজনীতি হতে পারে না। যে ইসলামী রাজনীতিতে আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালামের শান আর মর্যাদা নিরাপদ নয়, সেটা কোনো অবস্থাতেই ইসলামী রাজনীতি হতে পারে না। और साहबे किराम के दरमियान इख्तिलाफात लिखे हैं, मैं कहता हूँ सबसे पहले कुरान है। আয়োজনে বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ বলেন, একটি রাজনৈতিক দল ইসলাম নিয়ে জনগণের মাঝে বিভক্তি সৃষ্টি করতে চায়। যে একটি রাজনৈতিক দল তারা নির্বাচনের স্বার্থে, রাজনীতির স্বার্থে ইসলামকে ব্যবহার করে জাতির মধ্যে বিভক্তি নিয়ে আসতে চায়, বিশেষ করে ইসলামের ক্ষতি করতে চায়। যারা ফিরকা ফিতনা তৈরি করে বাংলাদেশের মুসলমানদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে চায়, তাদের কাছ থেকে আমাদেরকে সাবধান হতে হবে। বিএনপির এই নেতা বলেন, বিগত ফ্যাসিবাদী সরকার ছিল ইসলাম ও আলেম বিদ্বেষী। আদর্শিক রাজনীতির মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানান তিনি। আওয়ামী লীগের রাজনীতি এই দেশের মানুষ দেখেছে, এটা অপরাজনীতি, ইসলাম বিদ্বেষী রাজনীতি, আলেম নির্যাতনের রাজনীতি, আলেম বিদ্বেষী রাজনীতি, মুসলিম বিদ্বেষী রাজনীতি তারা করেছে তাদের রাজনৈতিক স্বার্থ হাসিল করার জন্য। এমনভাবে আমরা আগামী দিনে রাজনৈতিক চর্চা করি যাতে আমাদের ভালো আদর্শ স্থাপিত হয়। বিএনপি ইসলামের প্রকৃত আদর্শ বাস্তবায়ন করতে চায় বলে উল্লেখ করেন দলের এই নীতি নির্ধারক। আমরা মদিনা ইসলামের চর্চা করি, আমরা মদিনা ইসলামে বিশ্বাস করি। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, নারায়ণগঞ্জ। জাতীয় নির্বাচনের আগে গণভোট না হলে এর কোনো মূল্য নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে ফেরার পথে পূর্ব লন্ডনে এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। দাবি করেন, ক্ষমতায় গেলে দেশ থেকে দুর্নীতি দূর করবে জামায়াতে ইসলামী, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করবে বলেও জানান। গুম খুনের অভিযোগে অভিযুক্ত 25 সেনা কর্মকর্তা ভয়ানক মানবাধিকার লঙ্ঘন করেছে এমন মন্তব্য করেন জামায়াতের আমির। একটাই প্রত্যাশা যে সমাজে কোনো অনিয়ম এবং বৈষম্য থাকবে না, আর সকল অনিয়ম এবং বৈষম্যের মূলে হচ্ছে দুর্নীতি। এই যে সকল ক্ষেত্রে দুর্নীতির মহাশ্রয় লাভ, এইটাকে যদি গলা টিপে ধরা না যায় এই সমাজ বাঁচবে না। এই সমাজ বেঁচে থাকলে একটা ক্ষণভঙ্গুর সমাজ হিসাবে বেঁচে থাকবে। এরকম সমাজ তো কোনো দেশের নাগরিক কামনা করে না। অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড অতীতেও একটি বিশেষ দলের প্রতি আনুগত্যের বহিঃপ্রকাশ ঘটিয়েছে। প্রধান উপদেষ্টা লন্ডনে গিয়ে একটি দলের চাপে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং সাম্প্রতিক সিদ্ধান্তে পরিষদের পূর্ববর্তী সিদ্ধান্ত পরিবর্তন তারই উদাহরণ। কুমিল্লায় একথা বলেছেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এই সরকারের বিভিন্ন কর্মকাণ্ড অতীতেও একটি বিশেষ দলের প্রতি আনুগত্যের বহিঃপ্রকাশ ঘটেছিল। প্রধান উপদেষ্টার লন্ডন গিয়ে একটি অসময় এবং অবৈধ চুক্তি, একটি দলের চাপে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, পুনর্বিবেচনার নামে দলের প্রতি যে আনুগত্য প্রকাশ করেছে সরকার, নিঃসন্দেহে এই সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে। রাজনীতিতে অনৈক্যের জন্য জাতীয় ঐক্যমত্য কমিশনকে দায়ী করেছেন বিভিন্ন দলের নেতারা। সকালের রাজধানীতে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ এবং ফ্রেডরিক এবার্ট স্টিফটুংয়ের যৌথ উদ্যোগে এক সংলাপে এই কথা বলেন নেতারা। অভিযোগ করেন, ঐক্যমত্য তৈরি করার বদলে অনৈক্যের দলিল হাজির করেছে এই কমিশন। 24-এর গণঅভ্যুত্থানের মূল উদ্দেশ্য এখনো বাস্তবায়িত হয়নি বলেও উল্লেখ করেন বক্তারা। অন্য সবাই জাতীয় নেতা। তরুণ নেতৃত্ব নিয়ে পলিটিক্যাল ল্যাব নামে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের 4টি কর্মশালা শেষে এই সংলাপের আয়োজন, যাতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। বাংলাদেশে বহু হয়েছে, বিভিন্ন সময় হয়েছে, বিভিন্ন সংকটকালে হয়েছে। সংলাপে অংশ নিয়ে নেতারা বলেন, 24-এর গণ অভ্যুত্থান ছিল সব ধরনের বৈষম্যের বিরুদ্ধে লড়াই, কিন্তু পরবর্তীতে নানা মতবিরোধে রাষ্ট্রের কাঠামোগত অনেক পরিবর্তনই এখন পর্যন্ত সম্ভব হয়নি। আর ছাত্রদের আন্দোলনের ফলে যে নতুন বাংলাদেশের যাত্রা, সেখানে অনেক ছাত্র নেতৃত্বের বিরুদ্ধেও নানা অভিযোগ উঠছে। অনেক ধরনের আইন যেগুলো নাগরিকের অধিকার কেড়ে নেয়,
কিন্তু আমাদের সাংসদরা সেটার পক্ষে ভোট দিচ্ছেন। একদম লেটেস্ট আপনাদের জন্য হয়তো রেলেভেন্ট হবে, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট তো আপনারা শুনেছেন, যেটা দিয়ে অনেক ধরনের রিপ্রেশন হয়েছে। আনফর্চুনেটলি রাজনীতিবিদদের উপরেই রিপ্রেশন হয়েছে, কিন্তু রাজনীতিবিদরাই এটার পক্ষে ভোট দিতে হয়েছে, কারণ আসলে আমাদের সাংসদদের হাত পা বাঁধা। আমরা তো এটাই চেয়েছিলাম আসলে, যে তরুণরা এই দেশকে লিড করবে, কিন্তু আবার সেই তরুণদের একটা অংশ তো লিডের সুযোগ পেয়েছে। কারণ ডক্টর ইউনূস যখন বলেন ছাত্ররা আমার নিয়োগকর্তা, ছাত্ররা যতদিন চাইবে আমি ততদিন থাকবো, তো সেই ছাত্রদের প্রতিনিধি হিসেবে যারা গভর্নমেন্টে গেলেন তাদের ইমেজটা কি? গণভোট, সংস্কার, নির্বাচন নিয়ে নিজেদের মতামত তরুণদের সামনে তুলে ধরেন নেতারা। সমালোচনা করেন সংস্কার ও জাতীয় ঐক্যমত কমিশনের। ঐক্যমত্য কমিশনের কাজই ছিল ঐক্যমত তৈরি করা, কিন্তু সর্বশেষ কি প্রমাণিত হলো? আনুষ্ঠানিকভাবে অনৈক্যের একটা দলিল লিখিত পরিচিতভাবে হাজির করা হলো। ঐক্যমত কমিশনই জাতির সামনে জানালেন যে না, ঐক্য নাই, ঐক্য নাই। ঐক্যমত কমিশন যতটুকু ঐক্য করতে পারবে ততটুকুই তো তার কাজ, বাকিটা ঐক্যের জন্য চেষ্টার জন্য রেখে দিতে হবে। এটাই তো প্রোঅ্যাক্টিভ অ্যাটিটিউড, এটাই তো গঠনমূলক চিন্তা, এটাই তো গঠনমূলক উদ্যোগ। পলিটিক্স করছে কারা? অ্যাকচুয়ালি যার বিসিএস হয় নাই, যার বিদেশে যাওয়া হয় নাই, যে বুয়েটে চান্স পায় নাই, যে ইউনিভার্সিটিতে চান্স পায় নাই, গ্রামের কলেজে পড়েছে বা বিভিন্নভাবে হয়েছে, কিন্তু পলিসি মেকার হচ্ছে তারাই এমপি হচ্ছে কিনা, তারাই সমাজে নেতৃত্ব দিচ্ছে কিনা। সংলাপে রাজনীতিবিদদের মূল্যায়ন, রাজনীতিতে তরুণদের আগ্রহ কম, এজন্য আগামীর রাজনীতিতে তরুণদের অংশগ্রহণের সুযোগ করে দেওয়া উচিত বলে মনে করেন তারা। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। ভোলায় বিএনপি ও বিজিবির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এতে পুলিশ সহ অন্তত 50 জন আহত হয়েছেন। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে চারপাশে এলাকায়। ঘটনার পর দুই পক্ষই এজন্য একে অপরকে দায়ী করে। পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে লাঠিসোঁটা হাতে দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া। শান্ত পরিবেশ মুহূর্তেই পাল্টে যায় উত্তেজনায়, আতঙ্ক ছড়ায় চারিদিকে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোলা জেলা বিএনপি ও বিজেপির কার্যালয়ের সামনে চলছিল নিজ নিজ দলের কর্মসূচি। পরে বিজেপি ও তাদের সহযোগী নেতাকর্মীরা স্থানীয় নতুন বাজারে দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করে। বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয় মিছিলটি। পরে অনুষ্ঠিত হয় সমাবেশ। অন্যদিকে শহরের মহাজনপট্টিতে জেলা কার্যালয়ের সামনে সমাবেশ করে বিএনপির নেতাকর্মীরা। মিছিল নিয়ে নতুন বাজারের পৌর ভবনের সামনে পৌঁছালে উভয় পক্ষের মধ্যে প্রথমে ইটপাটকেল নিক্ষেপ এবং পরবর্তীতে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। আহত হয় দুই পক্ষের অর্ধশতাধিক নেতাকর্মী। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ। আহতদের উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে। কে বলছে তো আমি জানি না, আমি নিজে। এ ঘটনায় সংবাদ সম্মেলন করেন জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম। জানান, পূর্ব ঘোষিত সমাবেশ শেষে মিছিল নিয়ে পৌরসভা সংলগ্ন সড়কে পৌঁছালে বিজেপির নেতাকর্মীরা তাদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। এতে উত্তেজনার সৃষ্টি হয়। মুখোমুখির এক পর্যায়ে আমাদের নেতৃবৃন্দ বলেছে, তোমরা একটু দাঁড়াও, আমরা ব্যাক করি, তারপর তোমরা যে কে বা কারা ডিল সরে, এই ডিলকে কেন্দ্র করে এই গন্ডগোলটা উৎপত্তি সৃষ্টি হয়। জেলা বিজেপির সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলামের দাবি, একটি গ্রুপ বিএনপি ও বিজেপির মধ্যে থাকা ঐক্য নষ্ট করতে উদ্দেশ্যমূলকভাবে এমন ঘটনা ঘটিয়েছে। বিএনপির একটি গ্রুপ আমাদের দীর্ঘদিনের ঐক্য বিনষ্ট করার জন্য, পার্থ ভাই এবং তারেক ভাইয়ের ভিতর যে ঐক্য এবং বিএনপি বিজেপির যে ঐক্য, সেই ঐক্য বিনষ্টের জন্যই আজকে এই হঠকারীমূলক হামলা চালিয়েছে বলে আমরা বিশ্বাস করি। এ বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। সাইফ আহমেদ, যমুনা নিউজ। শেষ পর্যন্ত পর্যটক না আসায় চরম হতাশ এবং ক্ষুব্ধ সেন্ট মার্টিনবাসী। এজন্য তারা জেলা প্রশাসনকেই দায়ী করছেন। দীর্ঘ 8 মাস পর আশার আলো দেখলেও শেষ পর্যন্ত তা নিভে গেছে। বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করা পর্যন্ত পর্যটনের শর্ত শিথিলের দাবি করেছেন তারা। ইসমাইল হোসেন জনির তোলা ছবিতে সেন্ট মার্টিন থেকে আরও জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুল্লাহ তুহিন, সাথে ছিলেন কক্সবাজার প্রতিনিধি এহসান আল কুতুবি। পর্যটক না পেলে একদিন আগেই জাহাজ না চালানোর ঘোষণা দিয়েছিলেন মালিকরা। তারপরও দ্বীপবাসী আশায় ছিল হয়তো প্রথম দিন অল্প হলেও পর্যটক আসা শুরু হবে। দিন শেষে চরম হতাশার কথাই জানিয়েছেন তারা। কর্মচাঞ্চল্য ফিরে আসার পরিবর্তে চারদিকে যেন শুনশান নীরবতা। প্রধান বাজারে লোক নেই, অলস সময় কাটাচ্ছেন ব্যবসায়ীরা। কোনো ব্যবসা কোনো কিছু নাই তো, এখন
কিছু নেই, সমানা টানা অনেক কষ্ট আছে এখন মানুষ। কিরকম? ওই জেলের মাছ মারতে না জেলে একটা কষ্ট হয়েছে, খাইতে অভাব। কেসে কোন ইটি করলো, কোন ইটি করে ওরা উপরের কাজগুলো সম্পূর্ণ বন্ধ। এর দেশে কি করবো? 1 তারিখে না আসার কথা, না আসে নাই। সকাল থেকে সমুদ্রের আবহাওয়া কিছুটা দুশ্চিন্তায় ফেলেছিল দ্বীপবাসীকে। এই সুযোগে জেলেরা ব্যস্ত ছিলেন জাল ও নৌকা মেরামতে। অনেকে টাকার অভাবে সেটাও পারছেন না। এক বেলা যদি মাছ দিয়েও ভাত খাইতে গেলে কষ্ট হয়, কিভাবে সাগর যাইতে পারি নাই, তবে কিনি লেবারি করে কিনি যদি খাইতে হয় তখন টাকা মিলে ফেললে না কিনে খাইতে পারি, টাকা যদি মিলাই না পারলে কিনে খাইতে পারিনি। দ্বীপের বিভিন্ন অংশের হোটেল রিসোর্টগুলো ছিল আগের মতোই। প্রথম দিনেও কেউ চালুর উদ্যোগ পর্যন্ত নেয়নি। সব মিলিয়ে সবার আর্থিক অবস্থা পড়েছে অনিশ্চয়তায়। এটা খুলে দেওয়া মানে এই না যে আমি খুলে দিলাম, 150 কিলোমিটার পাড়ি দিয়ে আবার 150 কিলোমিটার পাড়ি দিয়ে চলে যাওয়া, এটা কতটুকু গ্রহণযোগ্য? এটা কিন্তু শুধু কথার উপর কথা প্রজ্ঞাপন জারি করা। এদিকে জাহাজ মালিক এবং পর্যটন ব্যবসায়ীদের দাবির মুখেও নিজেদের সিদ্ধান্তে অটল জেলা প্রশাসন। প্রথম দিন কেন সফল হলো না তার পক্ষেও যুক্তি দিয়েছেন তারা। তাদের সাথে আমরা কথা বলেছি, ওনারা জাহাজ যারা চালাবে তারা বিআইডব্লিউটির অনুমতি নিয়েছে, আমাদের কাছে আবেদন করেছে, আমরা তাৎক্ষণিকভাবে অনুমতি দিয়েছি। তারা যাত্রীর জন্য অপেক্ষা করতেছে, যাত্রী পেলে তারা চালানো শুরু করবে। দিনের শুরু থেকে এলাকাবাসীর অনেককেই কর্মসংস্থানের খোঁজে দ্বীপ ছেড়ে টেকনাফে চলে যেতে দেখা গেছে। পর্যটকদের নিরাপত্তা উপলক্ষে এমনকি দ্বীপবাসীর বাড়তি নিরাপত্তার জন্য ঠিক আগের মতোই যুদ্ধ জাহাজগুলো এখানে মোতায়েন আছে। এমনকি এই পর্যটনকে ঘিরে কোনো রকম নাশকতা যেন না হয় সেটারও পর্যাপ্ত টহলে রেখেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। কিন্তু পর্যটকরা প্রথম দিন আসবেন, তাদের মন ভালো হয়ে যাবে, শহর দেখে তাদের খুশি লাগবে বা অন্যরকম একটি অনুভূতি তৈরি হবে, এমন কোনো কর্মসূচি জেলা প্রশাসনের পক্ষ থেকে দেখা যায়নি। যেখানে সেখানে ময়লা আবর্জনা পড়ে আছে ঠিক আগের মতোই। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, সেন্ট মার্টিন দ্বীপ, কক্সবাজার। ভারতের অন্ধ্রপ্রদেশে ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে পদদলিত হয়ে মারা গেছে কমপক্ষে 9 জন। এদিন সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান কার্তিকা একাদশী উপলক্ষে মন্দির প্রাঙ্গণে জড়ো হন শত শত দর্শনার্থী। সকাল থেকে ক্রমেই বাড়তে থাকে ভিড়। এক পর্যায়ে হঠাৎ হুড়োহুড়ি শুরু হলে মাটিতে পড়ে যান অনেকে। এ সময় পদদলিত হয়ে মারা যান তারা। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু ও বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। নিহতদের পরিবারগুলোকে 2 লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় সরকার। আবারও স্বাগত, দেখছেন সব খবর। নরসিংদীর রায়পুরায় জমি সংক্রান্ত বিরোধের জেরে আপন 2 ভাইকে কুপিয়ে হত্যা করেছে তাদেরই চাচাতো ভাইয়েরা। এ ঘটনায় একজনকে আটকও করেছে পুলিশ। দুপুরে উপজেলার চরসুবুদ্ধি এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের পরিবারের সদস্যরা জানায়, ফোরা মিয়া ও শাকিল মিয়ার বাবা আবু তাহের 20 বছর আগে তাদের চাচা আব্দুল আউয়ালের কাছ থেকে 1700 টাকা ধার নেয়। সেই প্রেক্ষিতে আবু তাহেরের কাছে জমি দাবি করে আসছিল আউয়াল ও তার 2 ছেলে শিপন ও রিপন মিয়া। সম্প্রতি বেশ কয়েকটি দরবার হলে বিচারকরা আবু তাহেরের পক্ষে রায় দেন। আজ পুনরায় রিপন শিপন জমি দখল করতে গেলে তাতে বাধা দেয় ফোরা ও শাকিল। পরে দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায় রিপন শিপন। আহত হয় ফোরাম, তার স্ত্রী মনিরা ও শাকিল মিয়া। উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের 2 ভাইকেই মৃত ঘোষণা করে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একজনকে আটক করে পুলিশ। নারায়ণগঞ্জের আলোচিত ত্বকী হত্যা মামলার চার্জশিট খুব দ্রুতই আদালতে জমা দেয়া হবে বলে জানিয়েছেন র্যাব 11-র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ হোসেন। জানান, চাঞ্চল্যকর এই মামলাটি গুরুত্বের সাথে তদন্ত করেছে র্যাব। বাকিটা জানাচ্ছেন রাব্বি সিদ্দিকী। 2013 সালের 6 মার্চ নারায়ণগঞ্জ শহরের শায়েস্তা খান রোডের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন শিক্ষার্থী তানবীর মোহাম্মদ ত্বকী। 2 দিন পর 8 মার্চ শীতলক্ষা নদীর কুমুদিনী খাল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এই হত্যাকাণ্ডে নারায়ণগঞ্জের ওসমান পরিবারের নাম চলে আসায় মামলাটির তদন্ত নিয়ে শুরু হয় কালক্ষেপণ।
5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর চাঞ্চল্যকর এই হত্যা মামলাটি নতুন করে গতি পায়। ঢাকা ও নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে 6 জনকে গ্রেপ্তার করে র্যাব। এরই মধ্যে মামলার তদন্ত প্রায় শেষ করে এনেছে র্যাব। মিডিয়া সেন্টারে এক প্রশ্নের জবাবে র্যাব 11-র অধিনায়ক জানান, দ্রুতই আদালতে চার্জশিট জমা দেওয়া হবে। এখন এটা তদন্ত প্রক্রিয়াধীন চলমান রয়েছে এবং আমাদের অনেক ডেভেলপমেন্টও আছে। আমরা অতি শীঘ্রই এটার দিয়ে দিব আশা করছি ইনশাল্লাহ। সো টিল দ্য টাইম তদন্ত শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনাদের একটু অপেক্ষা করতে হবে। এদিকে নরসিংদীর রায়পুরা থেকে দেশি বিদেশি 11টি অস্ত্রসহ 8 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। অভিযানের সময় র্যাব সদস্যদের উপর হামলার ঘটনাও ঘটে। সায়েদাবাদ একটা এলাকা, এখানের একটা গ্রুপ রয়েছে, বালুরচরের একটা গ্রুপ রয়েছে, চাঁদপুরের একটা আলাদা গ্রুপ আছে। এই গ্রুপে তাদের যে বালুমহল দখল, জমি দখল, চর দখল, ঘাট দখল নিয়ন্ত্রণকে কেন্দ্র করেই তারা মূলত এই সংঘর্ষগুলো ঘটিয়ে থাকে। প্রতিবেশী দেশ ভারত থেকে সব অস্ত্র তৈরির সরঞ্জাম এনে দেশেই অস্ত্র তৈরি করা হতো বলেও ব্রিফিংয়ে জানানো হয়। আমাদের এই অভিযান চলমান থাকবে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। ভিন্ন মতের বিষয়গুলো বাদ দিয়ে সুপারিশ পাঠানোয় ঐকমত্য কমিশন বিশ্বাসঘাতকতা করেছে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। সকালে সেগুনবাগিচায় কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। বলেন, অন্তর্বর্তী সরকার যদি বিতর্কের ভেতর থেকে বের হতে না পারে তবে রাজনৈতিক দলগুলো এই সরকারের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা সেই প্রশ্ন উঠতে পারে। এ সময় তিনি বলেন, ক্ষমতার বাইরে গিয়ে অন্তর্বর্তী সরকারের কোনো কাজ করলে সেটা প্রশ্নবিদ্ধ হবে। এই সরকার কোনো ভুল সিদ্ধান্ত নিলে তার মাসুল পুরো দেশকে দিতে হবে বলেও সতর্ক করেন তিনি। তারা চূড়ান্ত সুপারিশ যেটা পাঠিয়েছেন সরকারকে আদেশ জারি করবার জন্য, সেখানে ভিন্ন মতের কোনো প্রশ্নই, নোট অফ ডিসেন্টের কোনো প্রশ্নই সেখানে উল্লেখ করা হয়নি। এটাকে ইতিমধ্যেই অধিকাংশ রাজনৈতিক দল এক ধরনের বিশ্বাসভঙ্গ, এক ধরনের প্রতারণা হিসাবে এটাকে আখ্যায়িত করা হয়েছে। এবার ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি বন্দীদের উপর চালানো ভয়াবহ নির্যাতনের ভিডিও পোস্ট করলেন ইসরায়েলি মন্ত্রী বেন গাভির নিজেই। অনেকটা উপহাস করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ভিডিও শেয়ার করেন তিনি, যাতে দেখা যায় হাত পিছ মোড়া করে বেঁধে উপর করে ফেলে রাখা হয়েছে ফিলিস্তিনি বন্দীদের। এ সময় বন্দীদের সামনে দাঁড়িয়ে তাদের হত্যার কথা বলেন বেন গাভির। শিগগিরই তাদের মৃত্যুদণ্ড কার্যকরের ইঙ্গিতও দেন তিনি। বলেন, হামাসের বিশেষ শাখা নুখবা এলিট ফোর্সের সদস্যরা একসময় মানুষের চোখে তারা ছিল হিরো, কিন্তু ইসরায়েলি বাহিনীর অভিযানের কারণে আজ তাদের পরিণতি এতটা ভয়াবহ। এর মধ্যে সামাজিক মাধ্যমে তোলপাড় তুলেছে এই ভিডিও। ভেনেজুয়েলায় হামলা চালানোর পরিকল্পনা নেই, এমনটি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলার প্রতিবেশী দেশগুলোর সাথে সামরিক মহড়া এবং মার্কিন বাহিনীর সশস্ত্র উপস্থিতি বৃদ্ধির পরও এই মন্তব্য এলো ট্রাম্পের পক্ষ থেকে। সম্প্রতি মার্কিন গণমাধ্যম মিয়ামি হেরাল্ড এক প্রতিবেদনে জানায়, ভেনেজুয়েলার অভ্যন্তরে সামরিক স্থাপনায় হামলা চালানোর সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। যে কোনো মুহূর্তে এই হামলা হতে পারে বলে জানানো হয়, তবে সেই সম্ভাবনাকে উড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। গত সেপ্টেম্বরে ক্যারিবীয় অঞ্চল ও পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক বিরোধী অভিযান শুরু করে ওয়াশিংটন। এখন পর্যন্ত এসব হামলায় অন্তত ৬২ জন নিহত হয়েছেন, ধ্বংস হয়েছে ১৫টি নৌযান। ভেনেজুয়েলা হামলার কোনো পরিকল্পনা আমাদের নেই। এখানে দেখার বিষয় হলো তারা আমাকে এবং আমার দেশকে সম্মান করছে কিনা। জামালপুরের মাদারগঞ্জে ছিনাই নদীতে গোসলে গিয়ে নৌকা উল্টে ভাই বোন সহ ৪ শিশুর মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে আরও একজন। এতে শোকে স্তব্ধ হয়ে পড়েছে পুরো এলাকা। নিখোঁজ শিশুকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বংশের ৪ সন্তানের অকাল মৃত্যু, এর মধ্যে রয়েছে ভাই বোন। জামালপুরের চর ভাটিয়ানির রবিউলের বাড়িতে তাই কান্নার আহাজারি। নাতি আবু হাসান, পলি ও কুলসুম এবং ভাতিজি সাইমাকে হারিয়ে এই বৃদ্ধের পাশাপাশি দিশেহারা স্বজনরা। শোকে স্তব্ধ পাড়া প্রতিবেশী। স্বজনরা জানায়, শুক্রবার দুপুরেই হাস্যোজ্জ্বল ৪ শিশু খেলছিল রবিউলের আঙিনায়। গোসলের জন্য পাশের ঝিনাই নদীতে যায় তারা। নদীর অপর পাশ থেকে আসে বৈশাখী, এই ৫ জন। এরপর নদীতে ডিঙি নৌকায় খেলার সময় স্রোতের টানে ডুবে যায় তারা। উদ্ধার অভিযানে একে একে ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়। এখনো খোঁজ মেলেনি বৈশাখীর। আমার বাঁচতি আর বাঁচতে আরেকটা হলো
বাঙি আড়ালো নাতিন আসলে তারা গেছে নদীতে গোসল করতে, যার এই দুর্ঘটনাটা হয়ে গেছে। খাওয়া দাওয়া করে বাড়ি গিয়ে বল খেলাইলো, বাড়ি গিয়ে বল খেলাই আর নাই গো আর বাইরে। অবৈধভাবে নদীতে ড্রেজিংয়ের পাশাপাশি পরিবারের অসচেতনতার কথা বলছেন স্থানীয়রা। বাপ মায়ের তো দুনিয়ার তো শেষ হয়ে গেল, আর তো জীবনে পাবো না। সোনার ঘর বাড়ি সবই ভেয়ে থাকবো, আর তো পোলাপান পাবো না, তারা কান্দা কান্দাই মরবো। একসাথেই চলে গেল, আর বলার মতন আর কিছু নেই। হ্যাঁ, আমরা গতকালকে দুইটা মেয়ে যাদের বয়স এভারেজ 12-15 হবে আর একটা ছেলে আমরা ডেড বডি উদ্ধার করেছি, আর আজকে একটা ডেড বডি উদ্ধার করেছি আর কি। সেই 5 জনের পরিচয় হলো সিঙ্গাপুর প্রবাসী দুদু মিয়ার ছেলে আবু হাসান ও মেয়ে মরিয়ম আক্তার পলি, রায়ের ছড়া গ্রামের আব্দুল আজাদের মেয়ে কুলসুম, বাউসি এলাকার নূরের মেয়ে সাইমা, চরভাটিয়ানি উত্তরপাড়া আবুল হোসেনের মেয়ে বৈশাখী। তাদের সবার বয়স 8 থেকে 10-এর মধ্যে। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। গাজীপুরে কালিয়াকৈরে তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে সমাবেশ করেছে দলের নেতাকর্মীরা। দুপুরে উপজেলার সোনাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন ঢাকা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল। বক্তব্যে তিনি বলেন, ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে কয়েকটি দল পিআর পদ্ধতিতে গণভোটের নামে ষড়যন্ত্র করছে, অথচ দেশের বেশিরভাগ মানুষ পিআর পদ্ধতির সম্পর্কে কিছুই বোঝে না বলেও দাবি করেন তিনি। সমাবেশে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এদেশের জনগণ দীর্ঘদিন ভোট দিতে পারে নাই। এদেশের জনগণ একটি নির্বাচনের জন্য অপেক্ষায় আছে। এদেশের জনগণ তাদের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে চায়। মালয়েশিয়ায় উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহীদের জন্য খুলনায় দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে এডুকেশন এক্সপো 2025। সকালে পাইকগাছার কপিলমুনি মেহরুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এই এক্সপোর সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মালয়েশিয়ায় উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে ধারণা দেয়া হয়। আয়োজকরা জানান, বাংলাদেশ থেকে প্রতি বছর বহু ছাত্রছাত্রী উচ্চশিক্ষা লাভে বিদেশ যান। এর মধ্যে মালয়েশিয়াও শিক্ষার্থীদের পছন্দের তালিকায় রয়েছে। এই লক্ষ্যে কাজ করছে মালয়েশিয়ার অনুমোদিত ফর ইউ এডুকেশন নামের ছাত্র কাউন্সিলিং সংস্থা। এর আগে গতকাল সকালে খুলনা নগরীর হোটেল ক্যাসল সালামে মেলার উদ্বোধন করা হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল প্রকৃতি উৎসব। এই উৎসবের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের নেচার কনজারভেশন ইনিশিয়েটিভ ক্লাব। সারাদিন ব্যাপী চলে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ফটো এক্সিবিশন সহ নানা ধরনের কার্যক্রম। অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, এই ধরনের উদ্যোগের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্ম প্রকৃতি বাঁচাতে আরও সচেতন ও দায়িত্বশীল হবে, সচেতন হয়ে উঠবে। প্রকৃতি উৎসব ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশ প্রকৃতি নিয়ে সচেতন করতে এক ভিন্নধর্মী আয়োজন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নেচার কনজারভেশন ইনিশিয়েটিভ ক্লাবের উদ্যোগে দিনভর চলে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ফটো এক্সিবিশন সহ নানা আয়োজন। প্রকৃতি আমাদেরকে প্রতি সেকেন্ডে সেকেন্ডে অনেক কিছুই দেয়, এর জন্য কিন্তু আমরা তাদের জন্য কিছু করতে পারি না, সবসময় তাদেরকে দূষিতভাবে নষ্ট করতেছি অকারণে। আজকে আমি ন্যাচারাল ছবি এঁকেছি যাতে আমাদের বাংলাদেশের যে নেচার ওইটাকে একটু সবার সামনে তুলে ধরতে, যাতে হচ্ছে সবাই এই নেচার নিয়ে একটু জানতে পারে। আমি যদি পৃথিবীকে রক্ষা করি, গাছ লাগাই বা ময়লা আবর্জনা সেখানে না ফেলে পৃথিবীকে রক্ষা করি, তাহলেই সেটা প্রকৃতপক্ষে পৃথিবীর প্রতি ভালোবাসা প্রকাশ। আয়োজকরা জানান, পরিবেশ, প্রকৃতি ও জলবায়ু নিয়ে সচেতনতা বৃদ্ধি এই আয়োজনের মূল লক্ষ্য। একটা শিশু যদি বুঝে যায়, সে কিন্তু এখন থেকে যত্নশীল হবে বা সে দায়িত্বশীল হবে। একটা গাছ দিচ্ছে অক্সিজেন, এই বিষয়টা আমরা ওদেরকে ভিতরে তাদের চিত্রাঙ্কর মাঝে ঢুকিয়ে দিচ্ছি। আমাদের দেশে বনভূমির পরিমাণ অনেক বেশি কমে যাচ্ছে, যেটা আসলে 25% থাকা দরকার, কিন্তু আমাদের দেশে এখন যদি আমি বলি তাহলে এটার পার্সেন্টেজ 7%-এর নিচে, যেটা হচ্ছে আসলে একটা অ্যালার্মিং স্টুডেন্ট। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, এর মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে প্রকৃতির প্রতি ভালোবাসা সৃষ্টি হবে। আমরা প্রকৃতিকে ভালোবাসি বলেই এটার বহিঃপ্রকাশ, এবং আমরা চাচ্ছি যে আগামী প্রজন্মকে যদি আমরা সুন্দর রাখতে চাই, প্রকৃতি প্রেমী করতে চাই, তাদেরকে এখন থেকে সেভাবে গড়ে তুলতে হবে।
শেষে বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেওয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, সাভার। হারিয়ে যেতে বসা গ্রামীণ ঐতিহ্য পুনরুজ্জীবিত করতে গাইবান্ধার সুন্দরগঞ্জে অনুষ্ঠিত হল হাডুডু টুর্নামেন্টের ফাইনাল। শুক্রবার উপজেলা ফলগাছা বাজার যুব সমাজ ক্লাবের উদ্যোগে আয়োজিত হয় এই প্রতিযোগিতা। খেলা উপভোগ করতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে নারী, পুরুষ, শিশু ও প্রবীণ সহ হাজারো দর্শকের ঢল নামে মাঠে। টুর্নামেন্টে উপজেলার বিভিন্ন এলাকার মোট 16টি দল অংশ নেয়। যুব সমাজকে মাদক, অপরাধ ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ বিনোদন ও খেলাধুলার চর্চা বাড়ানো এবং হারিয়ে যেতে বসা গ্রামীণ খেলাকে পুনরুজ্জীবিত করতেই এই আয়োজন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির মহাসচিব সাবেক এমপি শামীম হায়দার পাটোয়ারি। কক্সবাজারে সাগর তীর ঘেঁষে 42 কিলোমিটার ম্যারাথনে অংশ নিলেন দেশি বিদেশি 1,500 দৌড়বিদ। স্নিগ্ধ প্রকৃতি আর মনোরম পরিবেশে দৌড়ে মুগ্ধ সবাই। সুস্বাস্থ্য রক্ষা এবং মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে থাকার বার্তা দেন তারা। জমজমাট এই আয়োজনের মিডিয়া পার্টনার যমুনা টেলিভিশন। ভোরের আলো ফোটেনি তখনও, প্রকৃতিতে শীতের আগমনী বার্তা, হালকা কুয়াশার চাদর। ঠিক এমন সময়ে দৌড়বিদরা জড়ো হন কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে। 4 ক্যাটাগরিতে ভাগ হয়ে শুরু হয় 42 কিলোমিটার দীর্ঘ ম্যারাথন। লাবণী বিচ পয়েন্ট থেকে দৌড়বিদরা হলিডে মোড়, থানা রোড, খুরুশকুল, চৌফলদণ্ডি, পোকখালী, ইসলামপুরের খান বিচ অতিক্রম করে পুনরায় লাবণী বিচে এসে দৌড় শেষ করেন। ম্যারাথনে দেশ বিদেশের প্রায় 1,500 প্রতিযোগী অংশ নেয়। গ্রামের মেঠো পথ বেয়ে মনোরম পরিবেশে দৌড়ে মুগ্ধ সবাই। আমাদের দেশের যে অবস্থান, সেই অবস্থান থেকে ডে বাই ডে আমাদের এখানে রানিং কমিউনিটি এবং ম্যারাথনের যে ডেভেলপমেন্ট, এটা ডে বাই ডে হচ্ছে। তো ম্যারাথন ঘন ঘন আয়োজন করলে সেখানে আমাদের যুব সমাজ তাতে আগ্রহী হবে। আয়োজকদের বলবো ইন ফিউচারে রানের ক্ষেত্রে ট্র্যাকটাতে আরেকটু গুরুত্ব দেওয়ার জন্য। গরম ছিল না, কিন্তু ঠান্ডা ছিল, ঠান্ডার মধ্যে খুব ভালো লাগছে। রানিং ইজ নট এ চয়েস, রানিং ইজ নট অ্যান অপশন, ইটস আ লাইফস্টাইল। সমুদ্রের পাশে সুন্দর এই ট্র্যাক, বাকখালী ব্রিজ অসাধারণ, এক্সিলেন্ট লাগতেছে ভাই, এক্সিলেন্ট কক্সবাজারে। এভরি স্টেপ ফর ওয়েলনেস অ্যান্ড দ্য ওশান প্রতিপাদ্য নিয়ে আকিজ বাইসাইকেল কক্সবাজার ম্যারাথনে অংশ নিয়ে 3 ঘন্টা 45 মিনিটে সর্বোচ্চ 42 কিলোমিটার দৌড়ে সেরা হন সিলেট থেকে আসা রহিম উদ্দিন। জার্মানির রাজধানী বার্লিংয়ে একটা ম্যারাথন হয়, এই জায়গায় যাওয়ার, এই জায়গায় আর কোয়ালিফাই টাইমিং আমার আছে ইনশাল্লাহ। যদি এরকম ভালো স্পন্সর পাই তাহলে ইনশাল্লাহ যাবো। ম্যারাথনে পুরুষের পাশাপাশি নারীর অংশগ্রহণও বাড়ছে। যুব সমাজকে মাদক ও মোবাইল আসক্তি থেকে বাঁচাতে এমন আয়োজন জরুরি বলছেন তারা। উইদাউট এনি হেজিটেশন ছাড়া খুব সুন্দর করে রানটা কমপ্লিট করতে পেরেছি। আমি কিন্তু দৌড়াচ্ছি না, আমি হাঁটছি। আমি আসলে এনজয় করার চেষ্টা করতেছি সিনারিটা। শিশু কিছু আছে তারা যাতে মাদকের সাথে না যুক্ত হয়, তার জন্য হচ্ছে আমাদের এই দৌড়, এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য তারা যাতে দৌড়ের সাথে কানেক্টেড থাকে। কক্সবাজার রানার্স কমিউনিটির উদ্যোগে জেলা প্রশাসনের সহযোগিতায় এই ম্যারাথনের টাইটেল স্পন্সর আকিজ বাইসাইকেল, পাওয়ার্ড বাই ছুটি বিচ রিসোর্ট এবং মিডিয়া পার্টনার যমুনা টেলিভিশন। বাটার সময় বিসিও আয়োজন করতে পারে। বিভিন্ন ভিন্নধর্মী চিন্তা এখানকার ট্যুরিজমকে বাড়াবে, সাথে সাথে মানুষের মাঝে সম্প্রীতি বাড়বে। এর মাধ্যমে আমাদের নতুন যুব সমাজ সামনের দিকে তারা আরো উদ্যমী হবে, দেশকে এগিয়ে নিবে, নিজেকে তারা গড়ে তুলবে। আমরা যদি রান করি, আমরা যদি নিয়মিত দৌড়াই, আমাদের ফিটনেসটা ঠিক থাকবে এবং আমাদের ওভারঅল স্বাস্থ্য এবং বিজনেস সবকিছুই ভালো থাকবে। মামুনুর রশিদ অভি, যমুনা নিউজ। মুন্সিগঞ্জের ধলেশ্বরীতে হয়ে গেল 21তম জাতীয় দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতা। এতে অংশ নেন 12 নারী সাঁতারু সহ 35 জন। পুরুষ বিভাগে প্রথম হয়েছেন সেনাবাহিনীর ফয়সাল আহমেদ, আর নারী বিভাগে প্রথম হয়েছেন নৌবাহিনীর সোনিয়া আক্তার। প্রথমবারের মতো মুন্সিগঞ্জে এমন আয়োজনে উচ্ছ্বসিত স্থানীয়রা। ধলেশ্বরীর বুকে প্রথমবারের মতো জাতীয় দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতা। অংশ নেন নারী পুরুষ 2 বিভাগে 35 সাঁতারু। নারায়ণগঞ্জের বক্তাবলী লঞ্চঘাট থেকে 10 কিলোমিটার দূরত্বে সাঁতার শুরু করেন 23 পুরুষ সাঁতারু, আর 7 কিলোমিটার দূরত্বে সাঁতার শুরু করেন 12 নারী সাঁতারু। ধলেশ্বরীর বুক চিরে সাঁতারুরা পাড়ি দিলেন নির্ধারিত সীমা। 1 ঘন্টার কিছু সময়ের ব্যবধানে মুন্সিগঞ্জ লঞ্চঘাটের শেষ সীমানায় পৌঁছান সাঁতারুরা।
পুরুষ বিভাগের সেনাবাহিনীর ফয়সাল আহমেদ 10 কিলোমিটার পাড়ি দিতে সময় নেন 1 ঘন্টা 28 মিনিট। আর নারী গ্রুপে নৌবাহিনীর সোনিয়া আক্তার টুম্পা 7 কিলোমিটার পাড়ি দিতে তার সময় নেন 1 ঘন্টা 7 মিনিট। খুবই ভালো লাগছে, আমাদের ধলেশ্বরী নদী এত সুন্দর, এখানে দূরপাল্লার সাঁতার হচ্ছে, অবশ্যই খুবই ভালো লাগছে। হ্যাঁ, অনেক ভালো লাগতেছে, অনেক দিন পরে সাঁতার প্রতিযোগিতা দেখতেছি। ইংলিশ চ্যানেল বিজয়ী ব্রজেন দাস ও মোশাররফ হোসেন খানের স্মৃতি বিজড়িত মুন্সিগঞ্জ এবং পাশের জেলা নারায়ণগঞ্জের বিপুল দর্শক উপভোগ করেন এই প্রতিযোগিতা। আসলে আমি সেনাবাহিনীর পক্ষ হয়ে টানা 7 বার খেলেছি, 7 বারই চ্যাম্পিয়ন হয়েছি। আলহামদুলিল্লাহ আমার কাছে খুবই ভালো লাগছে যে আমার যে ব্যক্তি চ্যাম্পিয়নটা এটা আমি ধরে রাখতে পারছি। ভালো লাগছে, আমার সাপোর্ট করছে কোচ এবং আমার হাজব্যান্ড, তারা সাপোর্ট করছে আমাকে এবং আমার সংস্থা অনেক সাপোর্ট করছে যে প্রথম হওয়ার চেষ্টা, মানে আমার ইচ্ছা ছিল যে ভালো কিছু করার আর কি, সেটা সফল হইতে পেরেছি, তার জন্য অনেক খুশি লাগছে আর কি। আয়োজনে প্রধান অতিথি ছিলেন সুইমিং ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনীর প্রধান। পরে বিজয়ীদের হাতে তুলে দেন পুরস্কার। এ সময় তিনি বলেন, সাঁতারের ঐতিহ্য ধারণকারী মুন্সিগঞ্জে সাঁতারের ট্রেনিং কোর্স চালু করা হবে। আমরা এখানে একটা বিশেষ প্রোগ্রাম চালু করে এখান থেকে আমরা কৃতি কয়েকজন সাঁতারুকে নিয়ে আমরা সুইমার ট্যালেন্ট হান্ট প্রোগ্রামের মধ্যে অন্তর্ভুক্ত করে দিব এবং আমার বিশ্বাস এর মধ্যে থেকে নবীন সাঁতারুরা আরও উদ্দীপ্ত হবে, উৎসাহ পাবে এবং ভবিষ্যতে মুন্সিগঞ্জ থেকে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে ভালো সাঁতারু আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ। বাংলাদেশ সুইমিং ফেডারেশনের এই আয়োজনে পৃষ্ঠপোষকতা করে বাংলাদেশ নৌবাহিনী। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এই ছিল আজকের সব খবরের আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।